সময়টা 70-এর দশক। ভারত তখন সদ্য ব্রিটিশদের দাসত্ব থেকে বেরিয়ে মুক্তির স্বাদ নিচ্ছে, আর বাংলায় চলছে রাজনৈতিক ডামাডোল। নকশাল আন্দোলনের উত্তাল ঢেউ চোখ রাঙাচ্ছে, ছেলেমেয়েরা স্বপ্ন দেখছে চাকরি পাওয়ার, কিন্তু তা দিবা স্বপ্নই থেকে যাচ্ছে। খাবার নেই পেট ভরানো, সব জায়গাতেই যেন অস্থিরতা। ঠিক তখনই কলকাতার গলিপথে কয়েকজন তরুণ জোট বাঁধে সুরে সুরে, তাদের চোখে এক অন্য রঙের রঙিন স্বপ্ন। আজকের গল্প একটু ভিন্ন স্বাদের, একদল পাগল ছেলেদের নিয়ে। যদিও তারা পাগল কোনো অর্থেই ছিল না, মিউজিককে তারা শ্রোতাদের কাছে তুলে ধরেছিল স্রেফ সুর হিসেবে নয়, একটি বিপ্লব হিসেবে, বিভিন্ন মানুষের ভাষা হিসেবে। তারা ছিল কবি, তারা ছিল রকস্টার, তারা ছিল দার্শনিক, তাদের ছিল প্রতিবাদী কণ্ঠস্বর। তারা তৈরি করেছিল এমন এক ঘোড়ার দল যাদের খুরের শব্দ আজও গর্জে ওঠে বাংলা গানের আকাশে। আর সেই গল্পই শোনাবে। শোনো না, আজ আপনাদের নিয়ে যাব 70-এর সেই কালবেলাতে, অতীতের টাইম মেশিনে চড়ে। চলুন বেরিয়ে আসি 70-এর সেই সাদা কালো ক্যানভাসে, যেখানে একটু পরেই ছুটতে দেখবেন একদল ছটফটে ঘোড়াকে। তাদের নাম মহিনের ঘোড়াগুলি। 1970-এর দশক। বাংলা ব্যান্ড এবং রক সঙ্গীতের পক্ষে খুব একটা সুবিধার সময় ছিল না। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় শিল্পীর গান শ্রোতাদের মনে ঘর করছে, দাপিয়ে বেড়াচ্ছে। সঙ্গীতের দিক থেকে তারা ছিলেন রবীন্দ্রনাথ ও নজরুলের পুরনো আভিজাত্যের ঐতিহ্যের ধারক বাহক। এ কারণে তাদের গাওয়া বাংলা সিনেমার গান এবং আধুনিক গান অনেক বেশি পপুলার ছিল। আর এমন একটা বেঠিক সময়েই 1978-এর শেষের দিকে কলকাতার কয়েকজন উঠতি সঙ্গীত শিল্পীকে নিয়ে গৌতম চট্টোপাধ্যায় তৈরি করেন একটি বাংলা গানের ব্যান্ড। এই মহিনের ঘোড়াগুলির আদি এবং সব থেকে টকবকে ঘোড়া গৌতম ওরফে মনিতা ছিলেন এক দুর্ধর্ষ ম্যাজিশিয়ান। ছেলেবেলা থেকেই নানান কর্মকাণ্ড করে পাড়া মাতিয়ে রাখতেন। দিনভর আড্ডা দিতেন পাঁচুদার দোকানে। দুর্দান্ত গিটার, স্যাক্সোফোন বাজাতেন। কাঁধে কাঁধ মিলিয়ে এক করে রাখতেন পাড়ার ডান পিটে ছেলে মেয়েদের। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে 3টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি। তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। ফিরে আসি আমাদের গল্পে। প্রথম দিকের দলটিতে 7 জন সদস্য থাকায় নাম দেওয়া হয়েছিল সপ্তর্ষি। পরে অবশ্য কোনো কারণে নাম অদল বদল করে রাখা হয় তীরন্দাজ। এরপরে একটি কনসার্টে গৌতম দলটিকে গৌতম চ্যাটার্জি বিএসসি অ্যান্ড সম্প্রদায় এই নতুন নামে পরিচয় করিয়ে দেন। কিন্তু আরও দেখবার বাকি ছিল। এইসব নাম দলের সব সদস্যদের ঠিক মনের মতো হচ্ছিল না। তাই এক সন্ধ্যায় দলের সদস্য রঞ্জন ঘোষাল তাদের গানের দলের নতুন করে নামকরণ পর্বে অন্যান্য সদস্যদের কাছে প্রস্তাব রাখেন। আচ্ছা, আমাদের গানের দলটার নাম যদি মহিনের ঘোড়াগুলি রাখা হয়? সকলে চমকে ওঠে। হ্যাঁ, এই তো একটা একেবারে জুৎসই নাম পাওয়া গেছে, একদম নতুন, অন্যরকম। আসলে এই নামকরণের পেছনে রয়েছে খোদ জীবনানন্দ দাশ। 1948 সালে তার কবিতা 7টি তারার তিমিরের ঘোড়া শিরোনামের কবিতার দ্বিতীয় পংক্তিতে প্রথমবার বলেছিলেন, মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। সেই সন্ধ্যা থেকে গানের দলের নাম হয়ে যায় মহিনের ঘোড়াগুলি। এইভাবেই জন্ম হয়েছিল মহিনের ঘোড়াগুলির। নামটা যেন ধোঁয়াটে কবিতা মহিন, এক কাল্পনিক চরিত্র,
তার ঘোড়াগুলি যেন সমাজের নিয়ম ভাঙা কিছু দুঃসাহসী মানুষ। তারপরে দলটি নিজের ছন্দেই চলতে থাকে। সেই জার্নিতে সামিল হয়ে যান তাপস, তপেশ, বুলা, বিশু, আবু, রঞ্জন, আর ছিলেন সকলের প্রিয় মনিদা ওরফে গৌতম চট্টোপাধ্যায়, যে ছিল মোহিনের ঘোড়াগুলির সত্যিকারের কাণ্ডারি। হ্যালো কলকাতা প্রথম বলেছিল মোহিনের ঘোড়ারা। গৌতম চট্টোপাধ্যায় ছিলেন সেই দলের প্রাণ। শুধু গায়ক বা গীতিকার নয়, তিনি ছিলেন দার্শনিকও। তার লেখা, তার সুর, তার চোখে দেখা কলকাতা একেবারে আলাদা। সাঁওতাল পাড়ায় গিয়ে ওদের মধ্যে হারিয়ে যেতেন, তুলে আনতেন সুর। এমনকি নকশাল আন্দোলনে ঢুকে পড়ে জেল খাটতেও পিছপা হননি। প্রাণীর শহর কলকাতায় ঢোকা নিষিদ্ধ হয়ে যায় তার জন্য। তবুও গান তাকে ফিরিয়ে আনে। আবার সেই গৌতমই পরবর্তীকালে হয়ে ওঠেন চিত্র পরিচালক। আসলে তারা সবাই চেয়েছিলেন বাংলা গান হোক আধুনিক, হোক সময়ের ভাষা। রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি ছাড়াও এমন এক গানের ধারা তৈরি হোক যা শহরের শরীরের গন্ধে ভিজে যাবে, যেখানে থাকবে প্রেম, প্রতিবাদ, হতাশা আর নতুন স্বপ্ন। 1977 সালে মোহিনের ঘোড়াগুলোর প্রথম অ্যালবাম সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক প্রকাশিত হবার পর আনন্দবাজার পত্রিকার কর্চায় শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু সেই সময় সাধারণ মানুষ বুঝতেই পারছিলেন না এ কোন ধরনের গান। না এতে ফিল্মি গন্ধ আছে, না রাবীন্দ্রিক ছোঁয়া। এ গানে ছিল শুধু বাস্তবতা, ছিল একটা তিলোত্তমা শহরের ডায়েরি। যদিও সে সময় তারা প্রায় অপরিচিতই ছিল, তা সত্ত্বেও দূরদর্শনের বেশ কয়েকটি অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন। 1977 থেকে 1979 সাল পর্যন্ত সংবিঘ্ন, অজানা উড়ন্ত বস্তু বা অব এবং দৃশ্যহীন মোহিনের ঘোড়াগুলি, এই 3টি অ্যালবাম পরপর রিলিজ করে। এই নামগুলোর মধ্যে লুকিয়ে আছে এক একটি রূপকথা। তারা বলেছেন, আমরা গান করি শুধু গাওয়ার জন্য নয়, জাগানোর জন্য। 78 সালে রঞ্জন শ্রোতাদের পাঠানো সমস্ত চিঠিপত্র এক করে দ্বিতীয় অ্যালবাম অজানা উড়ন্ত বস্তু শিরোনামে কভারের নকশা বানিয়েছিলেন। 1979 সালে তৃতীয় এবং সর্বশেষ স্টুডিও অ্যালবাম দৃশ্যমান মোহিনের ঘোড়াগুলি প্রকাশ পায়। ভবঘুরে এক কাঙাল ছেলে, তাদের গানে ছিল পথের মানুষের কথা, বাউলদের দার্শনিকতা, আধুনিক শহরের ক্লান্তি আর প্রেম, যা কেবল হৃদয়ে ছুঁয়ে যায়। তারা গেয়েছিল, ভালোবাসা তার মতোই, কোনো আকার নেই। এখানে একটা মজার ঘটনা বলি। 1977 সালে যোগেশ মাইম একাডেমিতে মোহিনের কনসার্টের আগে ছোট ভাই বিশ্বনাথ ওরফে বিশুর কাছ থেকে গাওয়ার জন্য নতুন গান চান গৌতম। এদিকে সেই সময় বিশ্বনাথের পরীক্ষা চলছে। কোনো অন্য উপায় না দেখে তিনি শরণাপন্ন হন রঞ্জন ঘোষালের। রঞ্জনের লিখে দেওয়া কথা এক রাতের মধ্যে সুরে বেঁধে তৈরি হয় বিনিতা, যা পরের দিন হারমোনিকা সহযোগে পারফর্মও করেন বিশ্বনাথ। বিনিতা কেমন আছো? বিপদ আমার, পরশু বিয়ে পার্ট 2, কি জানি কি লিখব খাতায়। এই 1977-এ রবীন্দ্র সদনের সামনে মাচা বেঁধে গান করেছিল মোহিনের ঘোড়া। বিজ্ঞাপনে লেখা ছিল, আমাদের গান শুনলে আপনাদের বাদ সেরে যাবে, হারা মামলায় জিত আসবে, ফুটবল খেলে গোল পাবেন, ব্যবসা চলবে তত্তরিয়ে। দলের জন্য অনেক ভেবে এসব ক্যাপশন লিখতেন রঞ্জন। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমবার যখন কেউ মোহিনের গান শুনেছেন, বুঝতেই পারেননি এটা ঠিক কি এর বক্তব্য। কিন্তু বারবার শুনতে শুনতে বুঝেছেন, ওরা তো আসলে আমাদের কথাই বলছে, শুধু নতুন ভাষায়। আসলে বাঙালি নিতে পারেনি তাদের। সেই সময়ের পক্ষে এ যে বড্ড এগিয়ে থাকা মেলোডি। বাংলা গানে বাউলের সঙ্গে জ্যাজ, রক, ব্লুজ মিশিয়ে যে গান করা যায়, সেটা সেই হেমন্ত, মান্না, আরতি, সন্ধ্যার মেলোডিয়াস স্ট্রাকচার্ড গানের ভুবনে ছিল কল্পনার অতীত, যেন পদ্মবনে মত্ত হাতির পদচারণা। এই শহরটার ভাঙা দেওয়াল, রিকশাওয়ালার ঘাম, বেকার যুবকের বিষণ্ণ চোখ, সবই আমার গান। একসময় তাদের গান রেডিওতে বাজানো হয়নি, বড় কোম্পানিগুলোও মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু বন্ধ হয়নি তাদের গান গাওয়া। কারণ তারা সকলেই জানতেন, একদিন এই শব্দগুলোই পৌঁছবে সত্যিকারের শ্রোতার অন্তরে। তবে কিছু বছর পরে আস্তে আস্তে শ্রোতামহলে ব্যান্ডটির জনপ্রিয়তা কমতে থাকে।
পোস্ট বক্সে জমা হতে থাকে তাদের বিরুদ্ধে আসা যাবতীয় অভিযোগের চিঠি। সমালোচকরাও চুপ করে থাকেননি। মুখ খুলে একের পর এক গান সম্পর্কে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে গেছে। আর এর পরপরই ৮০ দশকের গোড়ার দিকে ব্যান্ডটি ভেঙে যায়, বন্ধ হয়ে যায় অ্যালবাম বিক্রি। ৮১ পরে দলটির সব সদস্যরা দিকে দিকে ছড়িয়ে পড়েন। গৌতম চট্টোপাধ্যায় কলকাতায় চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, বিশ্বনাথ চট্টোপাধ্যায় পাড়ি জমান সান ফ্রান্সিসকোতে, প্রদীপ চট্টোপাধ্যায় তার ইঞ্জিনিয়ারিংয়ের জীবনে মনোযোগ দেন, রঞ্জন ঘোষাল বেঙ্গালুরুতে বিজ্ঞাপন আর থিয়েটারে যুক্ত হন, এব্রাহাম মজুমদার জার্মানিতে মিউজিক স্কুল চালু করেন, তাপস দাস কলকাতায় চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নিয়ে কাজ শুরু করেন, আর তপেশ বন্দ্যোপাধ্যায় যোগ দেন তার অন্য কর্মজীবনে। মোহিনের ঘোড়াগুলি এক অর্থে ভেসে যায়। এরপরে নিঃশব্দে কেটে যায় বেশ কয়েক বছর। হঠাৎই ১৯৯৫ সালে আবার ফিরে আসা। আসলে হয়েছিল কি, ৮৯তে প্রেসিডেন্সির ছেলে সুব্রত ঘোষ শুনে ফেলেছিলেন ওদের একখান পুরনো গান। শুনেই তাঁর শিরদাঁড়ায় বিদ্যুৎ খেলে যায়। তার সঙ্গীত শিক্ষিত আধুনিক মন আর মনন তাকে জানালো বাংলা সঙ্গীতেরই স্বার্থে কবর খুঁড়ে একে তুলে আনা দরকার। যোগাযোগ করলেন মনিদা অর্থাৎ গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুরু হলো নতুন করে গান খোঁজা, রিহার্সাল, রেকর্ডিং, জলসা। নতুন করে কভার প্রকাশ করলেন মনিদা। শুধুমাত্র তাই নয়, নতুন করে আবার গান বাঁধলেন, রেকর্ড করলেন, নতুন স্বপ্নে বিভোর হয়ে তৈরি করলেন মুড স্টুডিও। আবার ভেসে উঠল ঘোড়ার মুখ। ১৯৯৫ থেকে ৯৯ এই সময় বের হলো ৪টে অ্যালবাম। আবার বছর কুড়ি পরে ঝরা সময়ের গান, মায়া আর খ্যাপার গান। জীবনমুখী গান এবং নৈতিক সঙ্গীতকে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বর্তমানে তাদেরকে বাংলা ব্যান্ডের গানের পথিকৃৎ মনে করা হয়ে থাকে। এমনকি ২০০৬ সালে মোহিনের ঘোড়াগুলোর আবার বছর কুড়ি পরে স্টুডিও অ্যালবামের পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানের সুরানুকরণে হিন্দি সিনেমা গ্যাংস্টারে জেমস ভিগি ভিগি শিরোনামে একটি গান করেন, যা আজও গোটা মনে রেখেছে গান পাগল শ্রোতারা। ২০০৯ সালে গৌতম চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান এমন এক শব্দভাণ্ডার যা আজও বহু গায়কের অনুপ্রেরণা। এরপরে মোহিনের ঘোড়াগুলোর সব ঘোড়ারাই একে একে আমাদের থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছেন। ২০২৩ সালে শেষ ঘোড়া তাপস দাস ওরফে বাপিদা মারণ কর্কট রোগের সাথে শেষ যুদ্ধ করে চলে যাওয়ার কয়েক মাস আগেও নাকে নল লাগানো অবস্থাতে মঞ্চে উঠে গান গেয়েছেন। আসলে মোহিনের সব ঘোড়াগুলিই ছিল গান অন্তঃপ্রাণ। ২০১৪ সালে মায়ার স্টুডিও অ্যালবামের টেলিফোন গানের একটি লাইনের অনুপ্রেরণায় অরিন্দম দে কখন তোমার আসবে টেলিফোন নামে একটি বাংলা চলচ্চিত্র পরিচালনা করেন। এছাড়াও আবার বছর কুড়ি পরে অ্যালবামের পৃথিবীটা নাকি শিরোনামের গানে তারা টেলিভিশন কিভাবে শহরে উন্মত্ততা সৃষ্টি করেছে তার প্রতিফলন দেখিয়েছেন, যা বিভিন্ন সমসাময়িক শিল্পীরা কভার করেছিলেন। জানেন কি, ২০২৩ সালে মোহিনের ঘোড়াগুলোর আদ্যপান্ত নিয়ে মোহিনের ঘোড়াগুলির গান শিরোনামে প্রথম পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশিত হয়েছে ঢাকার প্রকাশনা সংস্থা ছাপাখানার ভূত থেকে। বইটির নাম মোহিনের ঘোড়াগুলির গান। মোহিনের ঘোড়াগুলির অদ্ভুত বিরল কাণ্ডকারখানা, অনেক না জানা তথ্য ও ঘটনার ঘনঘটার গল্প ছাড়াও এখানে পাওয়া যাবে তাঁদের প্রকাশিত অপ্রকাশিত ১৬টি গানের পূর্ণাঙ্গ লিরিক ও কর্ড, ৩টি গানের স্টাফ নোটেশন। আর এই মুহূর্তে এর প্রথম মুদ্রণের বিক্রি প্রায় শেষ। এই বইটি আজকের নতুন প্রজন্মের সঙ্গীত যোদ্ধাদের অবশ্যই একবার পড়া উচিত। যদিও আজকের তরুণ প্রজন্ম যে একেবারেই মোহিনের সম্পর্কে কিছু জানে না তা বলা ভুল। তারা তাদের খুঁজে পায় ক্যাসেটে, পত্রিকায়, কলেজ ফেস্টে, FM চ্যানেলে। তাদের গান নতুন করে বেঁচে ওঠে ফসিলস, চন্দ্রবিন্দু, ক্যাকটাসের গিটারের ঝংকারে। আজ যদি আপনি গানের জগতের কোনো ব্যান্ডের কথা শোনেন, জানবেন সে পথ তৈরি করে গিয়েছিল এই পাগল ছেলেগুলো। তারা প্রমাণ করে গিয়েছিল গান মানেই প্রেম নয়, গান মানে প্রতিবাদ, গান মানে প্রশ্ন, আর গান মানে জীবনের গল্প। এই ছিল মোহিনের ঘোড়াগুলির ইতিকথা।
বাপিদা, মনিদা সহ মহিনের সব ঘোড়াগুলো এখনও ছুটে চলেছে একই গতিতে সেই পুরনো মিছিল থেকে। আপনার পছন্দের মহিনের ঘোড়াগুলির গান কোনটি? কমেন্টে জানান আমাদের। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না। আর সবশেষে, ভালোবাসি শহর, তোমায় ভালোবাসি।